20টা রুমে চলছে, রাজধানী চলছে, কোনোদিন আমরা সেটা ভাবিনি। সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। প্রধানমন্ত্রীজি আমাদের ভাগ্য ভালো যে এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমি নিশ্চিত যে আবার তার তৃতীয়বারের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নেবেন এবং পশ্চিমবাংলাতে এই হারমাত বাহিনীদের থেকে আপনাদেরও মুক্তি দেবেন। আমাদের যেভাবে উনি মুক্তি দিয়েছেন 2018-তে, আপনাদেরকেও উনি মুক্তি দেবেন, এটা আমি নিশ্চিত। বন্ধুগণ, আমাদের এখানে এয়ারপোর্ট আপনারা দেখেছেন হীরা মডেলের, আর একটা হচ্ছে এটা কি এয়ারপোর্ট, ত্রিপুরার এয়ারপোর্ট আপনারা যদি দেখেন, মানে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই অষ্টলক্ষ্মীর মধ্যে উই গেট ডিউ রেসপেক্ট টু আদার স্টেট। আমি বলবো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন। বন্ধুগণ, আপনারা গিয়ে দেখবেন। আমি সবাইকে এখানে যারা আছেন সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বলবো, ত্রিপুরাতে প্রচুর জায়গা আছে, দেখার মতো জায়গা, কিন্তু কমিউনিস্টের সময় সেগুলো কিন্তু ডেভেলপ করেনি। এখানে বলা হয়েছে আমাদের এখানেও 35 বছর ওনারা রাজত্ব করেছে, আমি যে একটু আগে বললাম। মাঝখানে সেখানেও গুন্ডামির মাধ্যমে গায়ের জোরে মানুষ সেটা কোনো অবস্থায় পছন্দ করে না, এবং সেটাই হলো পরিবর্তন এনেছিল 5 বছরের জন্য কংগ্রেস এবং জুটকে দিয়েছিল। সে একই অবস্থা, কার্বন কপি, তারাও খুব সন্ত্রাসে বিশ্বাস। তারপর মানুষ খুঁজছিল কাজ করে বিশ্বাস করা যায়। আগরতলাতে ত্রিপুরাতে ওদের দোস্তি, এখানে কুস্তি দেখাই ত্রিপুরাতে, আর দিল্লিতে ওদের দোস্তি, যেটা এখানেও মাঝে মাঝে, যেটা রাহুলজি বলছিলেন যে এই কুস্তি আর দোস্তির খেলা কিন্তু অনেকদিন ধরে চলছে। বন্ধুগণ, এখন আমাদের সময় এসে গেছে। আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে ত্রিপুরার মানুষ তাকিয়ে আছে আপনাদের উপরে, যে কেন ত্রিপুরা যদি পারে আপনারা কেন পারবেন না। আপনাদের পারতে হবে, বিশেষ করে যারা যুবক শ্রেণীর ভাইয়েরা আছেন, আমি ওনাদেরকে বলবো যে আপনারা বেরিয়ে আসুন। যারা অ্যাকচুয়ালি পায়ের নিচে মাটি চলে গেছে, তারা এই ধরনের যে সন্ত্রাস ওরা সৃষ্টি করে, আমি তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা জানেন, উনি কি বলেছিলেন, আমাদের পূর্বসূরি যিনি প্রতিষ্ঠাতা, তিনি কি বলেছেন, ভারতীয় জনতা পার্টি, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন প্রথমে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় প্রতিশোধ নাও। কিন্তু প্রতিশোধ এখানে কিভাবে নেবেন? এই ইন্ডেক্স ফিঙ্গারে। সেখানে 1 তারিখ গিয়ে সকালে আমাদের ডাক্তার অরিবান গাঙ্গুলিকে আপনারা গিয়ে যখন ভোট দেবেন, তাতেই আপনাদের সেই যে প্রতিশোধ নেওয়ার কাজটা আপনারা হয়ে যাবেন। বন্ধুগণ, যাদবপুরের যে আসন, সেটা কিন্তু খুব, তার ইতিহাস সবাই জানে, খুব ইম্পর্টেন্ট এই আপনাদের এই যাদবপুর কেন্দ্র। এবং এরকম একজন সজ্জন ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় ওনাকে এবার মনোনয়ন দিয়েছে, এবং মানুষ ওনাকে, আমি নিশ্চিত করে দরকার নেই এখানে আমার মনে হলো যে উনি বলছেন যে আমি বহিরাগত, বলার প্রয়োজন নেই বহিরাগত, ওনাকে সবাই চিনেন উনিকে, এবং আমি নিশ্চিত যে ওনাকে সব মানুষ অ্যাকসেপ্ট করে। বন্ধুগণ, ত্রিপুরাতে এর মধ্যে মাঝে মাঝে পরিযায়ের মতো আপনাদের এই তৃণমূলের সরকার সেখানে যায়। আমি অবাক হয়ে একটা ফুটবল নিয়ে, এখানে একটা 5 স্টার 4 স্টার হোটেল ছিল ত্রিপুরাতে, ফুটবল নিয়ে একটা ফুটবলারকে, নামটা আমি বললাম না, সেখানে গিয়ে ফুটবল কন্টিনিউয়াস। আমি বললাম, আর এটা কি রাজনৈতিক দল ভাই, ফুটবল খেলছে, কতক্ষণ পায়ের মধ্যে রাখা যায়? তো আমি এক জায়গায় বলেছিলাম যে এদেরকে ফুটবলটা খেলতে দিন, আর কিকটা আমি মারবো, এরকম আমি বলেছিলাম। কি বলবো, মানে অদ্ভুত পার্টি, একটা সার্কাস পার্টি মনে হচ্ছে ত্রিপুরা। ভারতবর্ষের জন্য সত্যি এরকম আমাদের কপাল খারাপ, এই ধরনের একটা লোকাল পার্টি সর্বভারতীয় স্তরে যে 5% ভোট নেওয়ার জন্য ত্রিপুরাতে যায়, কিন্তু কি পেল 2023-এ? 68 কি পেল? 68 পেল। কি পেল তারা? 0.1%। এতে এরা সন্তুষ্ট, আপনারা ভাবুন। এবং আমার মনে আছে, আমি যখন রাজ্যসভার সদস্য, সেখানে আমাকে হঠাৎ করে বলা হলো, আমি 3 দিন ছিলাম রাজ্যসভাতে, এরপর তো মুখ্যমন্ত্রী আমি চলে এলাম। আমাকে বলা হচ্ছে যে আপনি ওখানে আমাদের যে 19টা ট্রাইবাল গোষ্ঠী আছে, তার মধ্যে একটা মানে ডানক কমিউনিটি একটা আছে, তাদেরকে ট্রাইবাল হিসেবে স্বীকৃতি, সেটা সেখানে বিল পাস হবে, আপনাকে বলতে হবে। তো আমি 1 ঘন্টার মধ্যে সেই সমস্ত হিস্ট্রি নিলাম, সেখানে আমি বলে দিলাম। তো সবাই খুব মানে এসে আমাকে হ্যান্ডশেক করছে, খুব ভালো বলেছেন, প্রথমবার এসে খুব ভালো বলেছেন। আর সাইড থেকে একজন বলছে খেলা হবে, খেলা হবে। আমি বলি কি হলো খেলা হবে, এটা আবার কি, মানে কি বলবো আমি, মানে বলার আর শেষ নেই। আমি গেলাম এক জায়গার মধ্যে, কারণ আমি যেহেতু রাজ্যসভার সদস্য, আমি তো জানতাম না মুখ্যমন্ত্রী হয়ে যাবো। তো আমাদের ভারতীয় জনতা পার্টিতে কে মুখ্যমন্ত্রী হবে, কে সভাপতি হবে, এগুলো কিন্তু মানে হয় না, কে কখন কোথায় যাবে, আজ ইম্পর্টেন্ট। এবং আমিও সেই বিষয় যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেইভাবে শিখিয়েছে, আমাদের যখন যে দায়িত্ব দেয় সে বিস্তার থেকে শুরু করেছি, সেইভাবেই কাজ করছি। তো যখন আমি সেই একটা রুমে আমি গেলাম, সেই রুমে গিয়ে আমি বললাম আমার ফর্ম ফিল আপ করতে হবে, কি যে কোথায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। আমি লিখছি, এমন সময় আমি নাম বলবো না, একজন ভিতরে ঢুকেছে, তৃণমূলের একজন রাজ্যসভার মেম্বার ঢুকে কারোর সাথে ধমকে কথা বলছে, আমাদের আইন শিখাবেন না, আমাদের আইন শিখাবেন না। এখন কি হলো পেছনে দেখলাম, আইন শিখাবেন না, একজন ক্লার্কের সাথে। তা আমি ওনাকে বললাম আমার যে অ্যাপয়েন্টমেন্টটা দেবেন
মানে অনেক দূরে আমাকে দেবেন। বলে কেন? এদের সাথে আপনি কি আমাকে ওদের সাথে দেবেন না? অদ্ভুত, মানে কি বলে কথায় কথায়, মানে এক এক সময় অবাক হই যে আমরা কোথায় আছি। কথার ব্যবহার, আচার আচরণ কিচ্ছু নেই, কোনো সংস্কার নেই, খালি মার পিট। মানে কি বলবো, ওদের বলে আর শেষ করতে পারবো না বন্ধুরা। আর বাকি তো আপনারা সবাই জানেন, এখানে আমাদের রাহুল অনেক কিছু বলেছে, সবাই বুঝতে পারেন যে আগামী দিন আমরা কোন দিশাতে যাব। এবং আমাদের আপনারা এখানে আরেকটা জিনিস না বললে নাই হয়, রাহুল যদিও বলেছেন, আপনারা কিছুদিন আগে ত্রিপুরাতে বক্সনগর একটা জায়গা আছে, বক্সনগরে 60% উপরে আপনার মাইনরিটি সম্প্রদায়, সেখানে আপনাদের কিছুদিন আগে উপনির্বাচন হলো। এটা সিপিএম এর একদম ঘর ছিল এখানে। আমাদের যে বিধায়ক এখানে আছেন আমাদের কিশোরবাবু, তার পাশেরই সেখানে যখন আমাদের নির্বাচন হলো, আর আরেকটা নির্বাচন পাশেই আরেকটা ছিল, সেটা হচ্ছে ধনপুর। তো একবার থেকে দুবার কংগ্রেস সেখানে জিতেছিল, কিন্তু সিপিএম এর ঘর সেখানে। প্রতিদিন আমি এভরিডে আমি ওখানে গেছি, যাওয়ার পরে কি রেজাল্ট পেলাম, আমরা শুধু হারাইনি, জামানত জব্দ করে দিয়েছি ওখানে। এবং পাশের যে কেন্দ্র সেখানে 3,500 ফুট আমরা এর আগে জিতেছিলাম, সেখানে 18,000 ফুট আমরা জিতেছি। বন্ধুগণ, মানুষ এত কিছু চায় না, মানুষ চায় তার সাথে একটু ভালো করে কথা বলা, আর কিছু লাগে না, শান্তি যেন থাকে। এবং ত্রিপুরাতে আপনারা জানেন হয়তোবা যে ত্রিপুরাতে এখন সর্বভারতীয় স্তরে 28টা যে আমাদের মানে রাজ্য আছে, সেই পূর্ণ রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন, ত্রিপুরার নিজ দিক থেকে আগে 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসছে বন্ধুগণ। এই হচ্ছে ত্রিপুরাতে কিভাবে চালাতে হয় আইনের শাসন। মানুষ চায় আমরা রামরাজ্য বলি, অনেক সময় আমরা বলি রামরাজ্য, আমরা দেখিনি কোনদিন রামরাজ্য। অর্থাৎ রামের সময় নিশ্চয়ই সেখানে আইনের শাসন ছিল, মানুষের সমস্যা হতো, সমস্যার সমাধান হতো। এবং আমরা বারবার বলি যে রাজনীতিতে সরকার গঠন হয় সংখ্যাধিক্যের কারণে, সেখানে রাজনীতিতে এবং সরকারের কাছে সমস্যা থাকে, কিন্তু সমস্যা সৃষ্টি করে আমরা এই সরকার চালাতে চাই না। এতদিন ধরে আমরা যে সরকার আমরা দেখেছি, ওরা সমস্যা সৃষ্টি করে ওরা রাজনীতিতে থাকতে চায়। বন্ধুগণ, আমরা চাই মানুষের কাছে, মানুষের জন্য প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, উন্নয়ন ছাড়া কোনো কথা বলছেন না। উনি বলছেন যে 70 বছরের উপরে এখন থেকে যে আমাদের যে সংকল্পপত্র, সেখানে কি বলেছেন, 70 বছরের উপরে যারা মারা আছেন, আমার বাবারা আছেন, দাদারা আছেন, তাদের যাতে তার ছেলে মেয়েদের উপর তাদের নির্ভরশীল না হতে হয়, তাদের শরীর খারাপ হয়, এর জন্য এবার প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা, সেটার কাভারেজ এসে যাদের সম্পর্কে উনি কোনোদিন অন্য কেউ চিন্তা করেননি, সেই ট্রান্সজেন্ডারদের, সেটারও সেখানে এই আপনার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়েছে। শুধু তাই নয়, যারা হ্যান্ডিক্যাপ যারা আগে বলতো আমাদের, তাদের বলা হয়েছে এই যোজনার মধ্যে আছে। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে আমাদের সরকার আমরা ঠিক করেছি জন আরোগ্য যোজনা মুখ্যমন্ত্রীর নামে। কারণ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের একটা ক্যাপিং আছে, যারা এই ক্রাইটেরিয়াতে থাকবে তাদেরই হবে। আমরা ঠিক করলাম, আমি অর্থমন্ত্রী আমাদের স্টেটের সাথে কথা বললাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সেই একই আছে 5 লক্ষ টাকা করে যারা রেস্ট পিপল যারা আছে, যারা কাভারেজে আছে উইদাউট ক্যাপিং, সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য আছে যে সমস্ত লোক মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কাভারেজে সেখানে আছে, 5 লক্ষ টাকা করে প্রতি বছর তার মধ্যে। সেটা আমরা সেই সাহসী পদক্ষেপ আমরা নিয়েছি। বন্ধুগণ, এখানে আমি শুনেছি যখনই বিয়ে নিয়ে কথা হয়, বিয়ে যায় না, বিয়ের কথা বললেই ওরা আটকে উঠে নানা রকম গালিগালাজ করেন। এবং সেই জায়গায় আমরা 7ম পে কমিশন লাগু করেছি ত্রিপুরাতে। শুধু তাই নয়, 25% আমরা তাদেরকে তাদের গিয়ে আমরা তাদের প্রাপ্য সেটা আমরা দিই। ত্রিপুরাতে আপনারা শুনেছেন নিশ্চয়ই, সেখানে প্রায় আমাদের যে 33 প্রকারের আমাদের যে সামাজিক ভাতা আছে, সেই ভাতা অনুসারে প্রায় 5 লক্ষ মানুষ সেই কাভারেজে এসেছে। ত্রিপুরার লোক সংখ্যাই হচ্ছে 40 লক্ষ। আমাদের এখানে আপনাদের কাছে 5 লক্ষ বললে হয়তো মনে হবে কম, কিন্তু পার্সেন্টেজ হিসাবে আপনারা দেখুন কোন জায়গায়, সেই জায়গায় 5 লক্ষ লোককে আমরা 2,000 টাকা করে সামাজিক ভাতা দিয়ে বলতে পারি। সেটা ভারতবর্ষের আর কোথাও 1,000 দেয়, কিন্তু 2,000 টাকা ভাতা কেউ দেয় না এখানে। যাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কি বলছেন উনি, যে 13,000 কোটি টাকা রেখেছে বিশ্বকর্মা যোজনা। আপনারা ভাবুন যে কুমার কুমোর এবং যারা বারবার তাদের কথা তাদের মানে শুনে কেউ ভাবিনি, তাদের জন্য উনি সেই মানে 18টা যে শ্রেণী তাদের জন্য উনি কাজ করছেন। 13,000 কোটি টাকা। আমাদের এখানে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন যে কারোর মানে গ্যাসের সমস্যা আছে, গ্যাস কানেকশন দিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছেন, কারোকে জল নেই, নলসে জল দিচ্ছেন, যারা মৌলিক যে সমস্যা সেটা দিচ্ছেন, জন আরোগ্য যোজনায় স্বাস্থ্য বিষয়ে দেখছেন। এবং যেখানে কারেন্টলি 100% ইলেকট্রিসিটি আজকে সারা ভারতবর্ষের মধ্যে সেটা সম্ভব হয়েছে। আমি সত্যিই অবাক হই যে এরপরেও কোশ্চেন মার্ক কোথায় থাকে। প্রধানমন্ত্রীজি যে কাজ উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির বাইরেও অনেক কাজ করেছেন। সেই 100% যে
তার যে কাজ উনি করেছেন সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই কাজগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। বন্ধুগণ, এখানে যারা আছেন, প্রধানমন্ত্রীজি কি বলছেন যে मैं सेवक हूं, प्रधान सेवक, मैं আমি প্রধান সেবক, এবং অর্থ কি যে मैं किसी को खाने भी नहीं दूंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এই যে একটা অবস্থা, উনি কি বলছেন, একটা দেশাত্মবোধের ভাবনা উনি আমাদের মধ্যে সৃষ্টি করেছেন। হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। আমরা তো এর আগেও আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি, কিন্তু 15ই আগস্ট গত বছর যখন আমরা এই 15th অগস্টে পয়সা দিয়ে কিনতে হবে, পয়সা দিয়ে কিনে ফ্ল্যাগ উড়াতে হবে। আর শুধু ফ্ল্যাগ উড়ালে হবে না, এর মধ্যে আমরা যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা আমাদের মানে বলিদান হয়েছে তাদেরকে স্মরণ করা। এই কথাটা তো কেউ কোনদিন বলেনি। উনি বলেছেন মেরে মাটি মেরা দেশ। আপনি ভাবুন, মেরে মাটি মেরা দেশ, আমরা মাটির উপর দিয়ে মাদারল্যান্ড, আমরা কোনোদিন এই মাটি সম্পর্কে আমাদের সেই চিন্তা ভাবনা নেই। উনি বলছেন মাদারল্যান্ড, পৃথিবীর কোথাও মাদারল্যান্ড বলে না, কিন্তু আমাদের ভারতবর্ষে এখানে মাদারল্যান্ড বলা হয়। সেই মাটিতে আমাদের জন্ম এবং মাটিতে আমাদের ফিরে, তো সেই কারণে এটাকে সম্মান দিতে হবে। তো উনি কি বললেন যে সমস্ত জায়গা থেকে মাটি নিতে হবে। আমরা বিভিন্ন ব্লক থেকে আমরা মাটি নিয়েছি, বিভিন্ন মিউনিসিপাল, নগর পঞ্চায়েত, কর্পোরেটর সেখান থেকে মাটি নিয়ে অমৃত কলসের মাধ্যমে আমরা আমাদের দেশ প্রতিটা স্টেটের মধ্যে আমরা অমৃত বাটিকা করেছি। সেখানে ইন্ডিজিনাস যে গাছ আছে সেটাও লাগাতে বলছেন, 75টা গাছ লাগানো, সেই কাজটা আমরা করেছি। শুধু তাই নয়, আরেকটা পেয়ার আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখানে কর্তব্য পথে সমস্ত প্রদেশ থেকে, আমি জানি না পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছি কিনা, কিন্তু সমস্ত প্রদেশ থেকে সেখানে সেই মাটি, আপনারা ভাবুন সেখানে যখন আপনারা যাবেন, আমরা যখন যাব, যে সারা ভারতবর্ষে মাটি এখানে এসছে, তার একটা বাগিচা সেখানে বাটিকা হয়েছে এবং সেখানে গাছ লাগানো হয়েছে, আপনার মধ্যে কি ধরনের ফিলিংস হবে? একদিকে প্রধানমন্ত্রী আমাদের এই যে একটা মানে দেশাত্মবোধের ভাবনা আমাদের মধ্যে উনি বলছেন, সেই জায়গার মধ্যে আবার আরেকদিকে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করার কথা বলছেন, আমাদের আর্থসামাজিক উন্নয়নের কথা বলছেন, সুরক্ষার কথা বলছেন। আজকে সার্জিক্যাল স্ট্রাইক থেকে আরম্ভ করে, এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে, আগে থেকে দেখা যায় আমরা দেখেছি রাহুল বাবু বলছিলেন, কি বলেছিলেন যে ওখানে যে এয়ার স্ট্রাইক করেছে বা সার্জিক্যাল স্ট্রাইক করেছে এটার প্রমাণ তো নেই। তো একজন অফিসার, আমাদের আর্মির অফিসার, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি সত্যি কিনা, বলে নেক্সট টাইম যখন এই ধরনের এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে, ওনাকে নিয়ে যাওয়া হবে এবং ওখানে নিয়ে ওনাকে রেখে আসবে। কি করবো, উল্টা পাল্টা যখন যায়। আর এখানে তো মাননীয় দিদি যা বলছেন এখন, আমি একবার অবাক হই, কি বলছেন কি না। যখন যেটা আমার মনে হয় দুর্নীতির দিক দিয়ে যেভাবে জেলে এত মানে মন্ত্রীরা ঢুকেছেন, এটা গিনিস বুকে নাম উঠার মতো আমার কথা হয়। এবং আপনারা দয়া করে গিনিস বুকে লিখবেন এবং নিশ্চিত এটা গিনিস বুকে হবে। এবং এখন এত মিথ্যা, এত এত মিথ্যা কথা বলেন যে সেই যে আমাদের হিটলারের যে প্রচার সচিব গোয়েবেল সাহেবকেও হার মানা নিশ্চিত, এবং বারবার মিথ্যে কথা বলে বলে সেটাকে সত্য বানানো। এখন আসলে বন্ধুগণ ওদের মাথায় নিচে মাটি সরে গেছে, এর জন্য এই ধরনের যে এখন সন্ত্রাস করছে। কারণ ওরা বুঝতে পেরেছে এই মুহূর্তে যদি আমরা সন্ত্রাসী একমাত্র হাতিয়ার, এবং শেষ পর্যন্ত মানুষ ওদের থেকে সরে গেছে। এখন শেষ পর্যন্ত কারা হাতে ওদের সাথে থাকবে, ওই কিছু যারা হারমান বাহিনী আছে এইগুলো নিয়ে থাকবে। হিটলার নিজেই থাকতে পারেনি, হিটলারগিরি করে থাকতে পারবে না। কমিউনিস্টরা এখান থেকে চলে গেছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখার পর্যায়ে দাঁড়িয়েছে। তৃণমূলেরও সেই দশা হবে। 10,323-এর কারণে ত্রিপুরাতে ওদের যে সংসার ভেঙে গেল, ত্রিপুরাতে এখানেও 25,000 যে চাকরি গেল। আমি নিশ্চিত এটাও কিন্তু টিম অফ দ্য আইসবার্গ, যে এখানেও সময় ঘন্টা বেঁধে গেছে বন্ধুগণ, এখানেও তার পরিবর্তন হবে। তাই বন্ধুগণ আবার বলছি, এটাকে সহজ সরল ভাবে এই নির্বাচনকে নেবেন না। এই নির্বাচন খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আগামী দিন এই পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে, এই ভারত কোন দিকে যাবে, আমাদের 2047 সনে যে অমৃত ভারত হবে, তার যে সুফল, সেই আমাদের নেক্সট জেনারেশন, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা দেখিয়ে দিন যাদবপুর থেকে আপনারা, কেননা এখান থেকে আপনারা শুরু করুন। এবং আমি নিশ্চয়ই যে আমি তো ত্রিপুরাতে থাকবো, তখন সেখান থেকে আমি দেখবো যে আপনারা আবির দিয়ে এখানে আনন্দ উৎসব করছেন, এবং ত্রিপুরাতেও আমরা আবির দিয়ে উৎসব করবো, দুটোতে আমরা সেখানে দিব। বন্ধুগণ আমি দেখেছি যে মানুষের সাথে যদি আমরা যোগাযোগ রাখা যায়, এটা মাননীয় প্রধানমন্ত্রী করেন। আমি যেটা বলছিলাম, সমস্ত রাষ্ট্রপ্রধানরা এখন বলছেন যে আমরাও কেন না মাননীয় প্রধানমন্ত্রীর মতো সেই প্রযুক্তিকে ব্যবহার করে ওনারাও কেন মানুষের সাথে কথা বলেন না। কিন্তু ওনাদের ফুরসত কই, কারণ আমাদের যে সনাতনী যে চিন্তা ভাবনা, আমাদের যে দেশাত্মবোধের ভাবনা, সেটা ওদের পক্ষে সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী একটা এক্সট্রাঅর্ডিনারি পার্সন আমাদের কাছে, কাজে আমরা অনেক কিছু উনি দিয়েছেন, অনেক কিছু উনি আমাদের শিখিয়েছেন। তো এর জন্য আগামী দিন ওনাকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই। এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে আমাদের যুবক, মহিলা, গরিব এবং কৃষক, এই চার যে জাত আছে আমাদের এখানে জাতি, প্রধানমন্ত্রী বলছেন আমাকে এই যে চারটা জাত, তাদের যদি উন্নয়ন হয় তবেই দেশ উন্নয়ন হবে, আমাদের রাজ্য উন্নয়ন হবে। বন্ধুগণ এই পশ্চিমবাংলার দিকে সবাই তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। ত্রিপুরা যদি পারে, বারবার বলছি, ত্রিপুরায় যদি সেখানেও একই অবস্থা ছিল, এক থেকে বরং আরো বেশি ছিল,
এখানে একটা দৃষ্টিকে আমি বলছি, আমি যখনই যেখানে যাই কোনো সভা থাকলে বলে এখানে আন্দোলন করতে হবে, কেন বলে এখানে 17 জনকে খুন করা হয়েছে, এরকম একটা দৃষ্টিকে 69 জনকে ওরা খুন করে। আমাদের এখানে গত নির্বাচনে আমরা দেখেছি যে পশ্চিমবাংলাতে প্রায় 100-র মতো আমরা কার্যকর্তাকে খুন করেছে বন্ধুরা, কি নৃশংসভাবে। সেই সাইবারের ঘটনা আমরা সবাই জানি। আর সেই আপনার যারা আনন্দ মার্কিন, যারা সিপিএম এর সময় যে সন্ন্যাসী, তাদেরকে আমরা দেখেছি কিভাবে খুন করা হয়েছে। এটা কি পশ্চিমবাংলা কি বানিয়ে দিয়েছে, সত্যি আমরা এর জন্য আমাদের দুঃখ হয়। এবং কবে আমাদের সেই এই শাসন থেকে আমাদের মুক্তি দেবে, এই যারা বর্বরচিত আক্রমণ করছে, বর্বরচিত সরকারের থেকে আমাদের মুক্তি দেবে, সেই আশাই রইলাম এবং আমি নিশ্চিত আপনারা সেটা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সুস্বাস্থ্যের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human.